দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হচ্ছে 7 মার্চ 2026। আপনারা যারা এই যে সর্বশেষ বাংলাদেশ বার কাউন্সিল লিখিত যে রিভিউ রেজাল্ট প্রকাশিত হয়েছে, যারা কৃতকার্য হয়েছেন এবং এই মুহূর্তে অনলাইন এবং অফলাইন আমার সামনে আছেন, আপনাদের সবাইকে অভিনন্দন। এবং আপনারা আসলে প্রবল মানসিক চাপের মধ্যে থেকে এ পর্যায়ে এসেছেন। ওই যে আপনার যখন সমুদ্রের মাঝে ঢেউ ওঠে, এক সমুদ্রের মাঝে ঢেউ ওঠে, আপনি জাহাজে আছেন, বাঁচবো কি মারা যাবো জানি না, দোলাচল। তো এই মুহূর্তে এইভাবে যেভাবে ওই জাহাজ যেভাবে আপনার নোঙর তুলবে, মানে একেবারে তীরে এসে পৌঁছাবে, তখন যে একটা আনন্দ কাজ করে, একটা স্বস্তি কাজ করে, সেটা পেতে হলে আপনাদের ভাইভাও পাশ করা লাগবে। মাত্র হলো কি দেখছেন যে জাহাজ অনেক উত্তাল সমুদ্রে আছে, কুল কিনারা নাই, হঠাৎ করে একটা লাল আলো দেখছেন, যে মনের মধ্যে আশার সঞ্চার হয়েছে যে না, দেখছি ইনশাল্লাহ পার হবে। তাহলে আপনি কুলের কাছাকাছি কি এসে গেছেন। এখন সর্বশেষ ধাপ যেটা, সেটা হচ্ছে ভাইবা বা মৌখিক পরীক্ষা। তো ভাইভাতে আপনি মোটামুটি এখন পর্যন্ত যা যা পড়াশোনা করছেন, ভাইভাতে এগুলা থেকেই ইনশাল্লাহ প্রশ্ন আসবে। হ্যাঁ ফেরদৌস, হ্যাঁ বলো। আচ্ছা, যে কথা বলতেছিলাম, এটা হচ্ছে যে আপনাদের মৌখিক পরীক্ষা যা যা পড়ে আসছেন সেইগুলাই আসবে, তবে প্রতিটা পরীক্ষার ধাঁচ এক এক রকম। ধরেন, প্রিলি পরীক্ষা এক প্যাটার্নের, লিখিত পরীক্ষা এক প্যাটার্নের, মৌখিক পরীক্ষা কি আর এক প্যাটার্নের। প্রিলি পরীক্ষা ধরেন আপনার 1 ঘন্টায় 100টা মার্কের উত্তর দিতে হতো। ওই মুহূর্তে কিন্তু কেউ আপনার সামনে এসে বসে থাকে নাই, আপনি নিজের মতো করে উত্তর দিচ্ছেন, কোনোটা আগে কোনোটা পরে, মোটামুটি 1 ঘন্টার ভিতরে 100টার উত্তর দিলে হলো। আবার আবার প্রিলিতে কি উত্তর আপনার সামনেই আছে, আপনি জাস্ট পরিচিত হইলেই প্রিলিতে কি যে করা যাচ্ছে, দাগানো যাচ্ছে। প্রিলিতে লিখিত দেখেন, লিখিত হলো 4 ঘন্টা, উত্তর আপনার সামনে নাই, যা লিখতে হচ্ছে সব কি নিজের মতো করে। এই জায়গাও সময় 4 ঘন্টা, আপনি মোটামুটি আপনার ইচ্ছা মতো লিখতে পারতেছেন। কিন্তু ভাইভাতে আপনার কোনো নির্দিষ্ট সময় নাই। ভাইভাতে আপনারা যে প্রশ্ন করছে ইনস্ট্যান্টলি ওই সময় উত্তর দিতে হবে। যদি বলেন যে স্যার আমি একটু চিন্তা করে না, একটু পরে বলতেছি, হবে না। প্রিলিতে ধরেন আপনি 1 নাম্বার প্রশ্ন পারেন নাই, এটা আমরা একটু চিন্তা করা লাগবে, আমি পরে চিন্তা করার কি আছে, সুযোগ আছে। আমি লিখিততে 1 নাম্বার প্রশ্ন আমার একটু ভেবে চিন্তে লেখা লাগবে, পরে ভেবে চিন্তার কি আছে, সুযোগ আছে। কিন্তু ভাইভাতে কিন্তু আপনারে ইনস্ট্যান্টলি, আপনি সামনে গেছেন, আপনার প্রশ্ন করছে, এবং যে কোনো প্রশ্ন করতে পারে। ধরেন প্রিলি লিখিত তো একটা সিলেবাস ছিল যে আপনার এই 7টা সাবজেক্টের বাইরের প্রশ্ন হবে না, কিন্তু ভাইভাতে কিন্তু অনেক প্রশ্ন করে থাকে যেগুলো আপনার সিলেবাসে নাই। তো ওই প্রশ্নগুলো কিভাবে আমি তাৎক্ষণিক বুদ্ধিমত্তা প্রয়োগ করে উত্তর করব, বা কিভাবে আমি এটা এইভাবে করব যে তাৎক্ষণিক বুদ্ধিমত্তা প্রয়োগ করে উত্তর করব, বা যদি আমি না জানি তাহলে আমি কিভাবে ওনাদের সামনে বলবো, যদি আমি না জানি, যদি বলি যে না আমি জানি না, মনে নাই, এটা বললে হবে না। কিভাবে টেকনিক্যালি ওই বিষয়গুলো কাটিয়ে ওঠা যায়, এই জন্যই আছে ভাইবার আমাদের একটা প্রস্তুতি নিতে হবে। এবং সর্বোপরি আপনারা এই মুহূর্তে যারা এই যে যদিও লিখিততে পাশ করছেন, আমি যে বিশ্বাস করি যে লিখিত যে পাশ করছে, ইভেন প্রিলিতে যে পাশ করছে, সেই উকিল হওয়ার যোগ্য, এটা আমার মূল্যায়ন। কিন্তু দীর্ঘদিন যাবত তো আপনারা পড়াশোনার বাইরে আছেন, বা পড়াশোনার বাইরে থাকলেও অনেক অনেক জিনিস আপনি জানেন, কিন্তু যখন আপনার ক্লাসেই জিজ্ঞেস করা হতো, আমিই জিজ্ঞেস করলে আপনি ইতস্তত করতেন, মানে আপনি জানেন কিন্তু সরাসরি ওটা উপস্থাপন করতে পারতেছেন না। আর সেখানে তো জাস্টিসরা থাকবে, আর আপনার একটা অলিখিত চাপ তো নিজের মধ্যে থাকবে যে আমি ভাইবা দিতে আসছি। তো আশা করি ভয়ের কোনো কারণ নাই, এগুলাই আমরা বিস্তারিত আলোচনা করব। এবং ভাইভাতে নর্মালি আপনাদের যে জিনিসগুলো, আমাদের এই জায়গায় 3টা ধাপ, 3টা ধাপে আমরা প্রিপারেশন নেব। প্রথম যে ধাপ, সেটা হচ্ছে আপনাদের একটা সার্কুলার আসবে, মানে আপনার একটা ফর্ম পূরণের একটা ইয়ে আসবে, নোটিশ আসবে। সেখানে ওই ফর্ম পূরণ করতে গেলে আপনাদের 3টা স্ট্যাম্প আর 7টা কার্টিজ লাগবে। গতকাল হয়তো বা 6টা বলছিলাম, 7টা লাগবে। কয়টা বলেন? 3টে স্ট্যাম্প, 7টা কার্টিজ। রুবেলেরটা বোধহয় আমার কাছে আছে, রুবেলের আপনারটাও আছে, আছে ওনাদেরটা আছে। তো হ্যাঁ, 8টাই আনবেন, একটা এদিক সেদিক ভুল হইতে পারে। এখানে 3টা স্ট্যাম্প, 8টা কার্টিজ। এটা হলো আমার, ওখানে আমার
এতদিন যে তথ্যগুলো দিয়েছেন ওইগুলা প্লাস কেস ডায়েরিতে যদি কোনো ভুল ত্রুটি থাকে এই কেস ডায়েরি ওই জায়গার নাম দিয়ে কি করতে হবে, লিখতে হবে। এটা হলো প্রথম ধাপ, বুঝছেন? দ্বিতীয় ধাপে আমার তৈরি করতে হবে কেস ডায়েরি। কেস ডায়েরি মানে হলো ওই যে আপনারা যখন পরীক্ষা দিচ্ছেন ওই জায়গায় 5টা সিভিল মামলা 5টা কি ক্রিমিনাল মামলা দিয়েছেন। সো কেস ডায়েরি আপনাদের কোনো কিছু নেই, কোনো টেনশনের কিছু নাই, আল্লাহ যেহেতু বাঁচাই রাখছে আপনারাও পারবেন। কেস ডায়েরি আপনাদের কিছুই করা লাগবে না, আমি জাস্ট এই প্রিন্ট কপি দেবো, আপনি জাস্ট আপনার একটা ডায়েরি কিনে ওই হুবহু ওই জিনিসটা কি লিখবেন। সো এই দিক দিয়ে আপনার ওই কোর্টে দৌড়ানো লাগবে না যে কোন কেসের কি পর্যায়ে আছে বা কিসের কি আছে, এই চিন্তা ভাবনা নাই। তাহলে প্রথম পর্যায়ে গেল হচ্ছে আপনার ফর্ম পূরণ, দ্বিতীয় পর্যায়ে গেল কি কেস ডায়েরি। এখন যে পর্যায়টা সেটা হলো আমার প্রিলি লিখিততে আমি যা যা পড়ছি এই সব তো ভাইভাতে আসলে সব পড়ার প্রয়োজন নাই, কিন্তু কিছু কিছু বেসিক জিনিস আছে, ধরেন ফৌজদারিতে কিছু ইম্পর্টেন্ট জিনিস আছে যে দেখা থেকে ভাইভাতে প্রশ্ন করে, দণ্ডবিধির কিছু ইম্পর্টেন্ট জিনিস আছে ভাইভাতে প্রশ্ন করে, আপনার সিপিসি এসআর একটা ইম্পর্টেন্ট প্রশ্ন আছে প্রশ্ন করে, বা জেনারেল নলেজ থেকে কিছু প্রশ্ন করে। এই জিনিসগুলো আমরা বারবার এই জায়গা কি ঝালাই করব। এবং সেই সাথে এই জায়গায় আপনাদের মক ভাইবা টেস্টের আয়োজন করা হবে। এই জায়গায় যে আপনারা যদি ইউটিউব চ্যানেলে গিয়ে দেখেন যে যারা অলরেডি ভাইবা দিছে এরা দেখবেন যে আমাদের ইউটিউব চ্যানেলে ভাইবা আছে এবং ক্যামেরা দিয়ে রেকর্ড করা হচ্ছে, যাতে পরবর্তীতে আপনি এটা কি করতে পারেন, শনাক্ত করতে পারেন যে আমার কোথায় ভুল ত্রুটি হচ্ছে। হ্যাঁ ফেরদৌস পাইছেন? ক্লাস খোলা আছে, আসেন, আমি বসে আছি। আচ্ছা, তো তাহলে এখানে ভাইভাতে আপনাকে প্রথমত প্রশ্ন করে শুনেন আপনি, আরেকটা বিষয়, এবার আসি পোশাকাদি। পোশাকাদি যেটা করতে হবে ছেলেদের ক্ষেত্রে সাদা শার্ট, কালো প্যান্ট, কালো কোট, কালো টাই। সাদা শার্ট একেবারে পিওর সাদা কিনেন, অফ হোয়াইট দরকার নাই, কোনো প্রকার স্ট্রাইপ এগুলোরও কি দরকার নাই, একেবারে কি সাদা, পিওর সাদা, ফ্রেশ সাদা। জি, এরপরে স্যার চুল। হ্যাঁ আমার শেষ করতে দেন আগে, চুলকে সবকিছুই বলে দেবানি, অন্য কিছু বলবানি, আগে সুযোগ দেন। হ্যাঁ, এরপরে আপনি অবশ্যই ওখানে মার্জিত ভাবে যেতে হবে। মার্জিত মানে হলো আপনার জুতা একেবারে ফর্মাল শু পরবেন। আগে ছেলেদেরটা দিয়ে বলি, ফর্মাল শু মানে ওই যে কিছু কিছু শু আছে, ধরেন হচ্ছে লোফার টাইপ আছে, লোফার আছে, ওইগুলো পরবেন না। এমনি ফর্মাল শু যেটা দেখতে ফর্মাল লাগে, অবশ্যই ব্ল্যাক, অন্য কালারের দরকার নাই। আচ্ছা, এরপরে ঘড়ি পরলে না পরলে নাই, কিন্তু বেল্টও যদি, আর ওই জায়গায় গিয়ে যে কাজ করতে হবে আপনার বোতাম সবগুলো, কোটের বোতাম সবগুলো কি থাকতে হবে, আটকানো থাকতে হবে। এটা হলো ছেলেদের ক্ষেত্রে বললাম। আর চুল টুল এগুলো তো আপনার বেসিক, যার পরও চুল আছে দেখা গেলো কানের এই জায়গাতে বেয়ে গেছে, দাড়ি খোসা রয়েছে। শুনেন, এই জায়গায় দুইটা প্যাটার্ন, এক হলো আপনি যদি দাড়ি রেখে থাকেন রিলিজিয়াসলি তাহলে দাড়ি রাখবেন, আর যদি না রাখেন তাহলে কি কাটবেন। কিন্তু ওই দেলোয়ার ধরেন আমাদের এই জায়গায় আছে, উনি খোসা দাড়ি, এই অবস্থায় যাওয়া যাবে না। এখন উনি তো এই জায়গায় এমনিতে আসছে ফ্রেঞ্চ কাটিং দিয়ে বন্য কাটিং দিয়ে, এই জায়গা থেকে যাওয়া যাবে না। এ হলো এক। এখন শুনেন, এটা হলো ছেলেদের কথা বললাম। হ্যাঁ বলেন। হ্যাঁ, আটকানো লাগবে, কোটের বোতাম আটকানো থাকতে হবে, সব বলে দিব। এবং মক ভাইবা যখন নিব তখন এই জায়গা বারবার ঝালাই নেওয়ার ফলে আপনি বুঝতে পারবেন। এখন মেয়েদের কথা শুনেন, মেয়েদের ড্রেস হলো দুইটা, হয় আপনি সালোয়ার কামিজ পরবেন আর নাহলে সাদা শাড়ি পরবেন। সালোয়ার কামিজ হইলেও সাদা সাদা, আর শাড়ি হইলেও কি সাদা, এবং এর উপরে ব্ল্যাক কোট পরবেন, কালো কোট পরবেন। আপনাদের তো টাই পরা লাগবে না, আর টাইও যদি কোনো মেয়ে পড়তে চায় তাহলে আবার তার শার্ট পরা লাগবে, শার্ট প্যান্ট পরে ওই যে পরে যারা যে ব্রাকে পরে বা ইটি দেয় তারা ওইভাবে যায় আর কি। তো এটা হলো কথা, এই হচ্ছে আপনাদের ভাইবা। আর একটা কথা বলে রাখি, অনেকের এই প্রথম ভাইবার সময় যে সমস্যাটা অনেকের হয়েছে, অনেকের সার্টিফিকেট খুঁজে পায় না, মার্কশিট খুঁজে পায় না। আজকে গিয়ে বাসায় গিয়ে আপনার যত সার্টিফিকেট, যত মার্কশিট, এনআইডি কার্ড, রেজিস্ট্রেশন কার্ড, এই জিনিসগুলো এক জায়গা করে রাখবেন, মেইন কপি। কি কপি? মেইন কপি। ভাইবা বোর্ডে মেইন কপি নিয়ে যাওয়া লাগে। বারের রেজিস্ট্রেশন কার্ড, বারের রেজিস্ট্রেশন শুধু কার্ড, এলএলবি নাকি সকল সার্টিফিকেট? সকল সার্টিফিকেট, যদি বিয়ে হয়ে থাকে বিয়েরও কাবিন তালাকের কাবিন কপি বা বিয়ের নিবন্ধন কপি সব লাগবে, বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা আচ্ছা,
আর যদি কেউ ভবিষ্যতে বিয়ে করতে চান যে ওয়াইফ ঠিক বা স্বামী ঠিক, তাও ওই রেফারেন্সও লাগবে যে ওই জায়গায় বিয়ে করতে চাই, এই কাগজও লাগবে। আপাতত এটা হলো জোকস অ্যাপার্ট, মানে মজা করলাম, বাট মেইনলি জি আপনার স্যার। এই সার্টিফিকেট আর মার্কশিট, বার কাউন্সিলের কি রেজিস্ট্রেশন কার্ড, এগুলো লাগবে। বুঝতে পারছেন না? ছবি বানাবেন 7 কপি ছবি। হ্যাঁ, জি স্যার। ওনারটা আছে ছবি, সাদা ব্যাকগ্রাউন্ড দিয়ে, দরকার হলে নতুন করে তুলবেন, সাদা ব্যাকগ্রাউন্ড দিয়ে ছবি তুলবেন, পাসপোর্ট সাইজের 10 কপি তুলেন, জি যে স্যার। যা লাগে আর কি। বুঝতে পারছেন? জি স্যার। এখন যখন জি স্যার। আপনার ফর্ম পূরণ হয়ে যাবে, এই ফর্মটা দেওয়ার জন্য আবার আপনার ঢাকা আরেকবার যাওয়া লাগবে। আপনার ঝামেলা এতটুকুই যে ঢাকা একবার গিয়ে জমা দিয়ে আসতে হবে। আর ফর্ম পূরণ থেকে শুরু করে কেস ডায়েরি প্রস্তুত, যাবতীয় যা আছে এগুলো ইনশাল্লাহ আমি আপনাদের প্রস্তুত করে দিব। এটা নিয়ে আপনাদের কোনো টেনশন নাই। হ্যাঁ বলেন। এনআইডি কার্ডের মেয়াদ আছে? কি বলেন? সমস্যা নাই, আপনার যা আছে তাই, যা আছে তাই। হ্যাঁ বলেন, আবার বলেন। কি? হ্যাঁ, বাড়ির রেজিস্ট্রেশন কার্ড নাই? আচ্ছা, যদি কারোর রেজিস্ট্রেশন কার্ড না পান, রুবেলেরটা আমার কাছে আছে, সমস্যা নাই, আপনি তো অনলাইন। আপনারটা যদি অনলাইনে করা থাকে, রেজিস্ট্রেশন কার্ড যদি কারো হারিয়ে যায়, এটা তাহলে বার থেকে তোলার সিস্টেম আছে, বুঝছেন? নেট পাই না, করে কারেন্ট গেছে কি আমি এখানে বাসায় গিয়ে খুঁজলে পাবেন, বাসায় গিয়ে খুঁজলে পাবেন, এগুলা কোনো বিষয় না। হ্যাঁ বলেন। হ্যাঁ, মেইন কপি। এই শুনেন, দিলো, আর আপনারটা যারা অনলাইনে আছেন, আপনারটা আমাদের কাছে আছে, আমার কাছে আছে, সমস্যা নাই। তো এই হলো কথা, এই হলো মোটামুটি বেসিক কথা। এখন আমাদের ওই কেস ডায়েরি যা যা আছে, কেস ডায়েরি আমি এমন ভাবে করে দেবো যাতে কেস ওই জায়গায়, আমি একটু বলি, যার যে কেস আছে ওইগুলা ইচ্ছা করলে এই যে সামনে যে ফর্ম পূরণ দেবে ওই জায়গায় চেঞ্জ করা যায়, চেঞ্জ করা যায়। আমি যার যা আছে চেঞ্জ করে এমন একজনের দেবো যে ডায়েরি হয়ে গেছে বা ডায়েরি লেখা আছে, সবাই এক জিনিস লিখে ফেলবেন যাতে কোনো ঝামেলা না থাকে। আর এই জায়গা বেশি বুঝতে যাবেন না। অনেকে করে কি, কেস ডায়েরিতে বড় বড় কেস দিছিস, আমার 302 ধারা লাগবে, আমার এত বড় বড় কেস লাগবে। আপনার তো ভাই কেস ডায়েরি থেকে প্রশ্ন আসে, কেস ডায়েরি নিয়ে বললো এই বলেন তো এই ধারায় কি আছে, বা এই মামলায় এই পর্যায়ে কি আছে। তো আমার কেস ডায়েরিতে এমন কেস দিতে হবে যে এই জিনিসগুলো কি সহজ, এবং যাতে আমি সহজে ওখানে উত্তর দিতে পারি। বুঝতে পারছেন? তো এই জি হলো। স্যার। হ্যাঁ আব্বাস বলেন। বলছি বুঝতে পারছি স্যার। জি জি। স্যার হ্যাঁ বলেন। স্যার স্যার তাহলে আমারটা আপডেট করে দিয়েন, চুরি ডাকাতি দিয়ে দেন স্যার, হ্যাঁ, আমি আমি তাহলে ভালো সবারটা হতো। আপডেট করে দিব। আপনি তো আমার সাথে প্রিলি থেকেই আছেন নাকি, প্রিলি লিখিত এই যে ভাইবা, জি ইনশাল্লাহ জি টেনশনের কোনো কারণ জি নাই, স্যার। সব ইজিলি পারবেন, চিন্তা করেন না। স্যার আচ্ছা। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, জি জাহিদ সাহেব। স্যার আমি তো অনেক পরে জয়েন করলাম স্যার, আমি তো আচ্ছা, বুঝতে ক্লাস পারি নাই। রেকর্ড থাকবে, আপনি শুনে নিয়েন, পরে জয়েন করলেও ক্লাস রেকর্ড থাকবে। আর ক্লাস মাত্র 2-4 স্যার ওই কথা যে বলছি, এখনো মামলাগুলো স্যার পড়াশোনা একটু, কিছু শুরু করি নাই, তো ধৈর্য ধারণ করেন। স্যার ওই যে আমার স্যার ওই যে মামলাগুলো তো আমার মনে হয় চেঞ্জ করে দিতে হবে স্যার, কেমন কি করা হ্যাঁ সব লাগবে দিব, স্যার? সমস্যা নেই। পাইছেন? টয়লেটেই পাইছেন? আচ্ছা। আচ্ছা, ঠিক আছে স্যার। তো আসসালামু আলাইকুম। টেনশনের কিছু নাই। আপনারা এই মুহূর্তে অনলাইন অফলাইনে যারা আছেন, কেস ডায়েরি নিয়ে কোনো টেনশন নাই, ফর্ম পূরণ নিয়ে কোনো টেনশন নাই। আপনি জাস্ট, আমরা এই জায়গায় জাস্ট পড়াশোনা করব, এটা। আর বাদ বাকি অতিরিক্ত কোনো বিষয় নিয়ে চিন্তার কোনো কি নাই, কারণ নাই। আচ্ছা, কারণ নাই। এখন আমি আপনাদের এই জায়গা পড়াই দিব, প্লাস এডিশনাল কতগুলো শীট দিব। যারা হয়তো বা এর আগে আসছিলেন এডিশনাল শীট পাইছেন বা রুবেল পাইছেন, যারা পান নাই তারা আবার আপনারা পাবেন, সমস্যা নাই। আর আপাতত আপনাদের এই ঈদের আগে আর ভাই হওয়ার কোনো সম্ভাবনা নাই, তো সেই হিসাবে মোটামুটি বেশ কয়েকদিন ভালো সময়ই পাইছেন। এখন পেলেও আমার সময়ের আবার খুব অভাব, মানে আমার অন্যান্য ব্যাচ চলে, আপনাদের জন্য সময় বের করা খুব কষ্টকর। বাট আপনাদের তো একেবারে ফেলে দেওয়া যায় না, আপনাদেরও তো দিয়ে তুলে দিতে হবে। তো এজন্য ধরেন এই শনিবার আমি এই সময় পড়াইতে পারবো, রোজার সময়, শনিবার এই সময়। আর রোজা না হইলে হতো কি, সন্ধ্যার পরে আমরা ভালোভাবে করতে পারতাম না, বর্তমানে তো কি আছে, তারাবি আছে। তো এজন্য আমরা আজকে তো পড়তেছি, আজকে মাত্র শুরু করলাম। আপনারা তো আবার যারা যারা কোর্টে যান, আপনারা কি 2টার সময় কি পারেন, 2টা আসতে পারেন? তাহলে কালকে, হ্যাঁ কোর্ট বাদ, তাহলে আগামীকাল 2টায় থাকবে, ঠিক আছে? আগামীকাল 2টায় একেবারে ওই সময়ে
চলে আসবেন এবং এই কদিন আমরা ঝালাই নিব। আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, ইনশাল্লাহ দেখবেন এই যে যারা ভাইবা দিছে, আমরা এই জায়গায় যে মক ভাইবা দিছি, ওনাদের যা শিখাই দিছে এবং বলতে পারি যে এই ধরনের প্রশ্ন আসতে পারে, হুবহু তারা সেই প্রশ্নই করছে। নজির আছে বহুজনের কাছে যাইয়া শুনেন যে একজনে বলছি সে ঢাকা যে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের, ওর হলো ঢাকা জসকোটের, ওনার বলছি যে ঢাকা জসকোটের কোথায় কি আছে এটা কিন্তু দেখে যান। আপনারা কিন্তু বলবেন যে ঢাকা জসকোটের কি কোথায় কি আছে, ঠিকই তারে ওই জায়গায় ওই জিনিস জিজ্ঞেস করছে যে ঢাকা জসকোটের অমুক জায়গা কি আছে। তো এই জন্য আপনি কিছু কিছু আজকে হচ্ছে আপনাদের ইন্ট্রোডাক্টরি ক্লাস, ভূমিকা ক্লাস, কি কি বিষয় আজকে থেকে মনে রাখবেন। প্রথমত শুনেন, আপনার নামের অর্থ কি, যার যার নামের অর্থ আমি তো শিখাই দিব, মানে আপনার নামের অর্থ তো আপনি জানেন, না জানলে বের করবেন, এটা জেনে নেবেন কি জানতে হবে, নামের অর্থ। এক। 2 নম্বর, আপনি আইনজীবী হতে চান কেন, এটা আপনারা হোমওয়ার্ক আগামীকাল আমি তো শিখাই দেবো, আপনারা আগে নিজেরা কি বলেন বা কি লেখেন, আপনি আইনজীবী হতে চান কেন, এটা কিন্তু আপনার ওই জায়গায় উপস্থাপন করতে হবে, বুঝছেন? এবং আমি দেখাই দেবো যে ভাইবা বোর্ডে যখন ঢুকবেন, ঢোকার পরে বসবেন, বসার পরে ঢোকার সাথে সাথে, ঢোকার দরজা দিয়ে ঢোকার সাথে সাথে বলতে হবে যে মে আই কাম ইন। আর যদি বাংলায় বলেন আমি কি আসতে পারি স্যার, ইংরেজিতে দরকার নাই, কি বলবো, স্যার আসতে পারি, স্যার আসতে পারি। ওই জায়গাতে আসতে পারি বলে ঢুকলেন, ঢোকার সাথে সাথে সালাম দিবেন দাঁড়ানো অবস্থায়। আমি যা বলি শুনেন, ওই জায়গা চেয়ার থাকবে, আপনারে বসতে বলার আগ পর্যন্ত আপনি কি বসবেন না, এবং ওই জায়গায় ওই ভাঙ্গি চুরে দাঁড়ানো যাবে না। আমরা যে নর্মালি এক পায়ে ভর দিয়ে দাঁড়াই, একটু এদিক দাঁড়াইতে হবে কিভাবে, একেবারে সোজা সোজা গিয়ে ওনাদের যে যে ধর্মাবলম্বী যে যে ধর্মের আছেন সালাম বা আদাব দিবেন, দেওয়ার পরে দাঁড়াই থাকবেন। ওনারা যদি বসতে বলে তো বসবেন, না বসলে কি ওইভাবে দাঁড়িয়ে থাকতে হবে। এরপরে যদি বসতে বলে বসবেন, বসার পরে কি বলবেন, ধন্যবাদ স্যার, ওনারা কি দিবেন, ধন্যবাদ, বসার পরে। আচ্ছা বসলেন, বসার পরে একেবারে স্ট্রেট বসতে হবে, যদি এই ধরনের চেয়ার এরকম হেলান দেওয়া যায়, এইভাবে আরামদায়ক ভাবে কি বসা যাবে না। কিভাবে বসবো, এই যে এইভাবে স্ট্রেট, একেবারে এই যে কুজো হয়ে বসা যাবে না, সোজা বসবো। সোজা বসার পরে আপনারে প্রশ্ন করবে, ওই জায়গা নর্মালি 3 জন থাকে, 2 জন থাকে, 2 জনের নিচে সাধারণত থাকে না, 3 জন থাকে, বেশিও থাকতে পারে। তো যে স্যার প্রশ্ন করবে ওই জায়গায় আপনি সবাই স্যার হিসেবে সম্বোধন করবেন, কি স্যার। ওই যদি মহিলা কেউ থাকে তবুও স্যার, পুরুষ থাকলেও কি স্যার, বোঝা গেল? যে স্যার প্রশ্ন করবে তার চোখের দিকে তাকিয়ে উত্তর দিবেন। যদি ধরেন এই যে রুবেল আমার সামনে বসা, আমি যদি রুবেলের প্রশ্ন করি, রুবেল আমার চোখের দিকে তাকিয়ে কি উত্তর দিবেন। নর্মালি আমাদের হয় কি, ধরেন উত্তর প্রশ্ন করছে, আমরা একটু মনে করি, অনেকের মুদ্রাদোষ আছে যে অন্য দিক তাকায় বা একেবারে এরকম করে, না হলে না করলে কি মনে উঠে না, এটা ওই জায়গা করা যাবে না। এই জায়গা কি করতে হবে, একেবারে চোখের দিক তাকাইয়া। যদি আপনি কোনো প্রশ্ন না পারেন, স্যার এই মুহূর্তে মনে করতে পারতেছি না, কি বলেন তো, এই মুহূর্তে মনে পড়ছে না বা এই মুহূর্তে মনে করতে পারতেছি না, বুঝছেন? হ্যাঁ সরি বলে স্যার এই মুহূর্তে মনে করতে পারতেছি না, শুধু সরি বলে বলেন স্যার পারি না, বা উনি বলছে আপনি চুপ করে আছেন, এরকম বলবো তো না, বলবেন মুখ খুলবই না, এরকম যেন না হয়। কি বলবেন, স্যার এই মুহূর্তে মনে করতে পারতেছি না, হ্যাঁ সরি স্যার এই মুহূর্তে মনে পড়ছে না, শেষ। বুঝতে পারছেন? আচ্ছা, এখন যদি কোন প্রশ্ন, এখানে একটা ভাইবার বোর্ডের একটা মানে খুবই গুরুত্বপূর্ণ একটা কথা, এটা শুনেন, যেটা হলো আগে প্রশ্নটা আপনি বুঝবেন। দেখেন আপনি তো ওই জায়গায় ঢুকতেছেন, আপনার উপর এমনিতে একটা নার্ভাসনেস চলে আসছে, ওই জায়গায় 2-3 জন থাকে, আপনি টেনশনে আছেন, হঠাৎ করে ওখান থেকে একজন প্রশ্ন করছে বা পাশ থেকে একজন করছে, আপনি ঠিক মতো কি শুনতে পারেন নাই। আপনি যদি প্রশ্ন শুনতে না পারেন, কখনোই আগে থেকে উত্তর দিবেন না, বলবেন সরি স্যার যদি আরেকবার বলতেন, আমি প্রশ্নটা বুঝতে পারি না, যদি আরেকবার বলতেন। বুঝতে পারছেন? আবার ওনারা বলেন না একটু জোরে বলেন, ওরকম বললে বোঝা যায়, এই কথা কিন্তু বলা যাবে না যে সরি স্যার যদি আরেকবার বলতেন। বুঝতে পারছেন? এই যে হাসি দিছেন, ওই হাসি ওই জায়গা চলবে না কিন্তু বিথিকা, এই হাসি যে কেরাত করে দিবেন ওনাকে হয়ে গেছে কাজ, ঠিক আছে? এই হঠাৎ করে ওই জায়গা দিয়ে হাসি দেওয়া যাবে না। আচ্ছা এখন ঢুকলেন, আই কন্ট্যাক্ট ঠিক আছে, কোনো প্রশ্ন না পারলে বললেন স্যার এই মুহূর্তে মনে করতে পারছি না, সরি স্যার। আর যে জিনিসটা সবচেয়ে মৌলিক যে জিনিসটা, সেটা হচ্ছে যে আপনি আগে আপনার
বলবে যে আপনি কোন বার থেকে এসেছেন, কোন বার থেকে এসেছেন, বলবেন যে গোপালগঞ্জ ডিস্ট্রিক্ট বার অ্যাসোসিয়েশন থেকে এসেছি। জিজ্ঞেস করতে পারে যে গোপালগঞ্জ ডিস্ট্রিক্ট বার অ্যাসোসিয়েশনের মানে আপনি আপনার সিনিয়র কে। সেই জিনিসে আপনারা ভাইবা দেওয়ার সময় টের পাবেন অনেকে ভুল করেন। সিনিয়র কে বলবেন যে আমার সিনিয়র লার্নেড অ্যাডভোকেট জনাব। কি বলেন তো? লার্নেড অ্যাডভোকেট বাংলায় বললে জনাব, ইংরেজিতে বললে কি মিস্টার। আলহাজ লার্নেড অ্যাডভোকেট জনাব আলহাজ মোহাম্মদ আসগর আলী খান, বা যার যে সিনিয়র আছে সেই সিনিয়রের নাম বলবেন। অবশ্যই লার্নেড অ্যাডভোকেট জনাব, কোনোটা যেন বাদ না পড়ে। লার্নেডও বাদ পড়বে না, অ্যাডভোকেটও বাদ পড়বে না, জনাব বা মিস্টারও বাদ পড়বে না। বুঝতে পারছেন? সিনিয়র কথা কি যুক্ত করতে হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ। আপনি আপনি আইনজীবী যে চেঞ্জ করছেন সেই চেঞ্জের নতুন রেজিস্ট্রেশন কার্ড দিছে না? আপনি চেঞ্জ করছেন মানে কি? চেঞ্জ তো আপনি নিজের মতো করেন নাই, ওই জায়গায় যাই তো চেঞ্জ করে ওই জায়গায় আরেকজন সিনিয়রের নাম আছে। আমি ওখানে যে নাম আছে আমি আপনি কাজ করে অন্য ভাই আমার কথা শুনেন, আপনি বর্তমানে কাজ দুনিয়ার অন্য কার সাথে করেন সেটা বিষয় না, আপনার সিনিয়র রেজিস্ট্রেশন কার্ডে যে আছে সে। ওই কাজ আর অন্যতা নিয়ে ফেসাইতে যাবেন না। আপনার সিনিয়র রেজিস্ট্রেশন কার্ডে কি আছে? হ্যাঁ, নূর আলম হাজরা, নূর আলম হাজরাই। বুঝছেন? হ্যাঁ আসতেছি, বলেন স্যার, এক এক করে সারি। হ্যাঁ জাহিদ সাহেব আসতেছি। আপনি একটা জিনিস আচ্ছা, শুনেন, আপনি রেজিস্ট্রেশন কার্ডে যা আছে বলবেন যে আমার সিনিয়র লার্নেড অমুক, রেজিস্ট্রেশন কার্ডে আছে এক, আপনি বলবেন আর এক, তখন বলবে উনি কিন্তু একটা অযাচিত আপনার সাথে খালি খালি পেছাবে। এই জায়গা তো সিনিয়র নিয়ে আমার কোশ্চেন, আপনি রেজিস্ট্রেশন কার্ডে যা আছে ওই নামই বলবেন। আর কাজের কথা যদি বলে এই সিনিয়রের সাথে কাজ করি এটা বলার দরকার নাই, এই সিনিয়রের সাথে যা যা করি সেটা ওই সিনিয়রের নামে কি চালাই দিবেন। বুঝতে পারছেন? হ্যাঁ জাহিদ সাহেব বলেন। হ্যালো, এগুলো স্যার শুনেন। ওই যে আমি যেটা বলতে চাচ্ছিলাম স্যার, আমার তো ওই যে আমার সিনিয়র যে ও তো এখন জেলে স্যার। এখন এই ক্ষেত্রে কোনো সমস্যা হবে কিনা, আমার কোনো কাগজপাতিতে কোনো সাইন টাইন লাগবে কিনা? জি স্যার। আপনি তো ওই যে কিছু দু একদিন পরে ভাইবার আগে ফর্ম পূরণ করতে ওই সিনিয়রের সিগনেচার লাগে, ওই জায়গায় কি সিনিয়রের সিগনেচার আনতে পারবে না জেল থেকে? জেল থেকে কি স্যার এরকম নেওয়ার কোনো সুযোগ আছে কিনা, আইনি কোনো বিধিবিধান এবং বিধিনিষেধ আছে কিনা স্যার, নাকি এখন আনা যায়? এটা আমি ঠিক জানি না, আনার তো অবশ্যই বিধান আছে। ওকালতনামায় যেরকম সিগনেচার নেয় সেভাবে তো অবশ্যই সিগনেচারের বিধান আছে। যদি এটা না পারেন তাহলে আবার আপনাকে বাংলাদেশ বার কাউন্সিলে আসতে হবে, এসে ওখানে সিনিয়র চেঞ্জের জন্য আবেদন করতে হবে। 1000 টাকা বা 1200 টাকা ফি লাগে, পরে ওরা ওই সিনিয়র চেঞ্জ করে দেয়। এখন স্যার এটা তাহলে আমি একটু তথ্য নিয়ে দেখি স্যার, জেলখানা থেকে এটা সাইনটা আনা আপনার যাবে হাতে কিনা। অপশন হলো দুইটা, যদি ওই স্যারের সিগনেচার আনতে পারেন তাহলে বাংলাদেশ বার কাউন্সিলে আসা লাগবে না, আর যদি ওই স্যারের তা না পারেন তাহলে বাংলাদেশ বার কাউন্সিলে এসে একদিনে কাজ সেরে যাবেন, যে আমার সিনিয়র চেঞ্জ করতে হবে, এই 1000 টাকা বা 1200 টাকা লাগে, আর পিওনরে 200-100 দিলে তারা তাদের তাড়াতাড়ি কাজটা করে দেয়। আচ্ছা স্যার, বুঝছেন? ঠিক আছে স্যার, আমি একটু তথ্য জি স্যার, জি স্যার, ঠিক। জি স্যার, এখন শুনেন। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ বলেন। হ্যাঁ না, আপনার স্যার যে জিপি, ও কি রেজিস্ট্রেশন কার্ডে জিপি লেখা থাকে, জিপি লেখা থাকে? আমি জানেন না, আমি বলে দিই। আপনি মানে খালি খালি ওই দিক যাবেন কেন? আপনার অ্যাডভোকেট বলবেন যে লার্নেড অ্যাডভোকেট জনাব দেলোয়ার হোসেন সর্দার, শেষ। উনি পিপিজিপি প্রধানমন্ত্রী, তা দিয়ে তো আমার দরকার নাই। লার্নেড অ্যাডভোকেট জনাব দেলোয়ার হোসেন সর্দার। আবার রাগ বাড়ায় বলা যাবে না স্যার উনি কিন্তু সাবেক পিপি ছিলেন, এই জন্য আবার চাই আপনি বলেন না। আমার অ্যাডভোকেট লার্নেড, আমার সিনিয়র, ওই যে রুবেল যে সিনিয়র বলবেন কিনা, এখানে তো সিনিয়র অ্যাডভোকেট বলবেন না, আপনি বলতেছেন আমার সিনিয়র লার্নেড অ্যাডভোকেট জনাব অমুক। বুঝতে পারছেন? এই জায়গায় আরেকটা কথা বলি, আপনাদের যার যার নাম সংক্ষেপে এমডি আছে, ওই এমডির পূর্ণরূপ বলবেন যে মোহাম্মদ আব্বাস উদ্দিন। এমডি রুবেল ফকির বলার প্রয়োজন নাই, কি বলবেন? পূর্ণরূপ বলবেন মোহাম্মদ রুবেল ফকির। নাম যদি জিজ্ঞেস করে মোহাম্মদ রুবেল ফকির, অর্থ জানবেন। আর যার যার যে আছে যে এস এম মাহবুব, এস এম মাহবুবের পূর্ণরূপ বলবেন এস এম মাহবুব শেখ মোহাম্মদ মাহবুব, এইভাবে পূর্ণরূপ বলতে হবে। বুঝতে পারছেন?
বিথিকা বিশ্বাস জিজ্ঞেস করবে বিথিকা অর্থ কি? যেই হ্যাঁ, শাখা পোশাখা যা হোক ওইটা শিখে যাবেন ওই জায়গা। স্যার এরপরে হ্যাঁ স্যার বলেন, একটু বলবো স্যার? হ্যাঁ বলেন। আমার অনার্সের ভাইবার সময় আমাকে জিজ্ঞেস করছিল যে আমার নামে একজন গায়কের নাম আছে বাংলাদেশে, ওনার একটা গান 2টা লাইন শুনাইতে, হ্যাঁ, সব শিখাই আব্বাস দেবো। উদ্দিন। হ্যাঁ, ওই যে শিখে দেবেন। আপনারা জিজ্ঞেস করতেই পারে আব্বাস উদ্দিনের একটা আব্বাস উদ্দিন কে, আব্বাস উদ্দিনের একটা গান বলেন, আব্বাস উদ্দিনের বাসা কোথায়। যার যার নামে বিখ্যাত ব্যক্তিত্ব আছে অবশ্যই তারে এটা জিজ্ঞেস করতে পারে। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, তো তাহলে সিনিয়রের নাম শিখলেন, নিজের নাম অর্থ শিখলেন। এবার জিজ্ঞেস করতে পারে যে কোন জেলা থেকে আসছেন, অমুক জেলায়। প্রতিটা বারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নাম মনে রাখতে হবে। সভাপতির নাম, সেক্রেটারির নাম। গোপালগঞ্জে যারা আছেন তাদেরটা তো আমি সিটি দিয়ে দিব, সভাপতির নাম কি, সেক্রেটারির নাম কি, এসপি সাহেবের নাম কি, অমুকের নাম কি। এই আপনার জেলায় কোনো জাস্টিস আছে কিনা জিজ্ঞেস করে, যে আপনি যে জেলায় আপনার জেলায় কোনো জাস্টিস আছে কিনা। ঠিক আছে, এগুলো সব বলে দিব, সমস্যা নাই, এটা জানবেন। এরপরে আপনাকে যেখান থেকে প্রশ্ন করে, যে প্রশ্নটা খুব বেসিক, এগুলো জিজ্ঞেস করে যে আপনি কোর্টে যান। এই শুনে নেই, আজকে জিজ্ঞেস করবে আপনি কি কোর্টে যান, কি বলবেন? স্যার ইন্টিমেশন জমা দিয়ে জীবনেও যাই নেই, এটা বলবেন। কোর্টে যান, এই দেখছেন কি সুন্দর বলে দিয়েছে যে না যাই না। কোর্টে যান না, এটা বলা যাবে না। বলতে হবে কি, স্যার যদি একেবারেই না যান তবে বলবেন স্যার মাঝে মাঝে যাই, বা ওই মাঝে মাঝে টুকে না যাইয়ে বলবেন যে স্যার চেষ্টা করি যাওয়ার জন্য, সংসার সামলায় মাঝে মাঝে কষ্ট হয়ে যায় তবে কি যাই, বা অসুস্থতার কারণে, উনি ধরেন অসুস্থতার কারণে আপাতত যাইতে পারতেছি না। বাট বলবেন না যে আমি কোর্টের কাছে জীবনেও যাই নাই, এই কথা বলা যাবে। আপনি বলবেন যে স্যার যাই। বুঝতে পারছেন? যদি বলেন যে কতকাল যাচ্ছেন, যদি বলে যে কতকাল যাচ্ছেন, আমাদের তানভীরুল খান বলছে যে কতদিন ধরে যান, স্যার 2 বছরের বেশি সময় ধরে যাই। এই এতদিন ধরে যান, অত বলার দরকার নাই স্যার, গত 3-4 মাস বা 5-6 মাস যাবত নিয়মিত যাতায়াত করতেছি, সিনিয়র কে লার্নেড অ্যাডভোকেট অমুক। বুঝছেন? আচ্ছা, এখন যদি আপনারা জিজ্ঞেস করে যে আপনার সিনিয়র কোন সাইডে প্র্যাকটিস করে, এটা আপনি সত্যও বলতে পারেন আর টেকনিক্যালিও বলতে পারেন। টেকনিক্যালি আমি একটা ছোট্ট কথা বলি, ধরেন যারা কোর্টে অ্যাডভোকেট যখন সিনিয়র হয়ে যায় তখন উনি যে কোনো একটা দিক বেছে নেয়। মানে যদি তার মামলার কাজ অনেক থাকে তাহলে সে হয় সিভিল করে, নাইলে কি করে, ক্রিমিনাল করে। আর যদি মোটামুটি লয়ার হয়, কেবল কাজ শুরু করছেন বা সিনিয়র হইলেও মোটামুটি ওনার তেমন কাজ নাই, তাইলে উনি ওই সিভিল ক্রিমিনাল যা মোটামুটি পাই তাই করে। তো এখন আপনার যেটা বলা উচিত, আপনি বলবেন যে স্যার আমার সিনিয়র টেকনিক্যালি যে যা করুক না কেন, স্যার আমার সিনিয়র সিভিল ক্রিমিনাল দুটাই করে, তবে সিভিল বেশি করে বা ক্রিমিনাল বেশি করে। বুঝেন কিনা? যে আমার সিনিয়র সিভিল ক্রিমিনাল উভয় করে, তবে কি ক্রিমিনাল কেস বেশি করে বা সিভিল কেস কি বেশি করে। যদি বলে যে আমার সিনিয়র জীবনেও সিভিল কেস করে না, তখন কিন্তু পাল্টা বলবে তাহলে যে 5টা কেস দিছে না, 5টা কেস কার? বুঝতে পারছেন? বলবো যে 5টা কেস তাহলে কার কাছ থেকে নিয়ে আসছো। সো উত্তর হবে যে আমার সিনিয়র সিভিল ক্রিমিনাল উভয়ই করে, তবে এটা বেশি করে। তাহলে আপনার নামের অর্থ জানলেন, সিনিয়রের নাম যাতে হয় সেইভাবে জানলেন, আপনার এই সিনিয়র কোন সাইডে প্র্যাকটিস করে এটা জানলেন। এরপরের প্রশ্ন, আমরা এই জায়গা মোটামুটি যারা আছেন সবাই কম বয়সী, যাদের বয়স একটু বেশি হয় তাদেরকে এটা জিজ্ঞেস করবে 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 যে আপনি এত দেরিতে কেন এই প্রফেশনে, এই পেশায় এত দেরিতে কেন। একটা যৌক্তিক ব্যাখ্যা ওখানে দিতে হবে। যারা যদি অনলাইনে কেউ দেখে থাকেন এ পেশায় এত দেরিতে কেন, এটা যৌক্তিক উত্তর এইভাবে দেওয়া যায় যে স্যার, যে ছোটবেলা থেকে আইনজীবী হওয়ার স্বপ্ন ছিল, অ্যাডভোকেট হওয়ার স্বপ্ন ছিল, কিন্তু এই স্বপ্ন পূরণের সুযোগ আমি আগে পাই নাই। পারিবারিক চাপ, অর্থনৈতিক সমস্যা, নানা কারণে আইন নিয়ে পড়ার কি হয় নাই, সুযোগ হয় নাই। তারপরে যখন এই বয়সে এসে এই সব কিছু শেষ করার পরে যখন আমি সুযোগ পেয়েছি তখন থেকে এলএলবি পড়েছি এবং তখন থেকে চেষ্টারত আছি অ্যাডভোকেট হওয়ার জন্য। মানুষের স্বপ্ন পূরণের তো কোনো বয়স থাকে না, যে কোনো বয়সেই স্বপ্ন পূরণ। আমি যখন সময় পাইছি তখন এখন চেষ্টারত অবস্থায় আছি। বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা, এখন আপনারে যদি জিজ্ঞাসা করে
আপনি কি অন্য কোনো প্রফেশনে আছেন কিনা। দেখেন এই জায়গায় দুইটা বিষয় মনে রাখবেন। যারা বাংলাদেশ বার কাউন্সিলের ভাইবা দিচ্ছে, অনেকে সরকারি চাকরি করে, অনেকে বেসরকারি চাকরি করে, অনেক জায়গায় অনেক কিছু করে। বাট আপনি ওই জায়গায় গিয়ে, আমি তো যখন এই যে আমরা যখন ফর্ম পূরণ করছি ওই জায়গায় লেখা আছে যে আপনি কি কোনো চাকরি করেন, না। এরা মামলায় পড়ছেন, না। ওই জায়গায় কিন্তু সব কি দেওয়া আছে, নো নো দেওয়া আছে। এখন আপনি ওই জায়গায় যাই যদি নিজের যোগ্য প্রমাণ করার জন্য যদি বলে যে আপনি কি চাকরি করেন, জি স্যার বর্তমানে অমুক চাকরিতে আছি, কিন্তু আপনার তো আমল নামা তো ওনার সামনে, উনি দেখবে যে ফর্মে লেখা না, আর এই জায়গায় বলতেছেন কি চাকরিতে আছি, তার মানে আপনি কি তথ্য দিচ্ছেন, মিথ্যা তথ্য দিচ্ছেন। সো মিথ্যাবাদী যেহেতু একবার হইছেন যে চাকরিজীবী, বলবেন যে না আমি চাকরি করি না। ওই জায়গায় নো বলে এই জায়গায় আবার কি বলা যাবে না, ইয়েস বলা যাবে না। হ্যাঁ হ্যাঁ আমি করি না, চাকরি করি না। বুঝছেন, আমি চাকরি করি না, আমি এই প্রফেশনের এই লাইনেই চেষ্টা করতেছি। আচ্ছা, এখন এইগুলো মোটামুটি মাঝে মাঝে আপনাদের জিজ্ঞাসা করতে পারে যে ও আরেকটা কথা, আপনার এলাকার আপনার জেলার গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, রাজনৈতিক নেতা বা কবি টবি যদি কেউ থাকে এটা জেনে নেবেন। আপনার এলাকার জনপ্রিয় জায়গা, বিখ্যাত স্থান থাকে না, ধরেন আমাদের আব্বাসউদ্দিন ভোলা থেকে আছে, ওনারা জিজ্ঞেস করতে পারে যে ভোলা কি, বাংলাদেশের বৃহত্তম বদ্বীপ, ভোলা সম্পর্কে বলুন। এইভাবে ওনারা কি করতে পারে, জিজ্ঞাসা করতে পারে। আচ্ছা, খাগড়াছড়িতে জাহিদ হাসান আছেন খাগড়াছড়িতে, আপনাদের খাগড়াছড়ি যারা ভাইবা দিছে ওনাদের জিজ্ঞেস করছে যে খাগড়াছড়িতে অ্যাকচুয়ালি এই যে বিভিন্ন সময় যে আদিবাসীদের সাথে যে ঝামেলা হয় এটার কারণ কি, এই সংক্রান্ত প্রশ্ন আপনাদের করতে পারে। তো যার যার চারপাশের যে বিষয়গুলো এগুলো কি করতে হবে, জেনে নিতে হবে। আচ্ছা, এরপরে আপনারে কিছু কিছু জিনিস যেগুলা আমরা এই যে ফৌজদারি, দেওয়ানি, দণ্ডবিধি এগুলা থেকে কি কি আছে এগুলো তো আলাদা করে আমি শিখাই দিব যে এই বিষয়ে এই ধরনের প্রশ্ন আসতে পারে। হ্যাঁ বলেন। আচ্ছা ধন্যবাদ। আপনারা যদি জিজ্ঞেস করে আপনার বাসা কোথায়, আপনি বর্তমান ঠিকানা কোনটা, কোটালীপাড়া, কোটালীপাড়াই বলবেন। বলার দরকার নাই যে আমার বাবার বাড়ি অমুক জায়গায়, বর্তমানে শ্বশুর বাড়ি অমুক জায়গায়। এটা বলতে পারেন, বাট অত খালি খালি কথা পেছানোর দরকার কি। আমি বলবো যে আমি থাকি এই জায়গা, বুঝতে পারছেন, কোটালীপাড়া। আচ্ছা, আপনি তো দিচ্ছেন খুলনাবার থেকে জীবনও গোপালগঞ্জ আসা যাবে না। খুলনাবারের কোথায় কি আছে, খুলনাবারের সেক্রেটারির নাম কি, খুলনাবারের সম্পাদকের নাম কি, খুলনাবারের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভবন কোন জায়গা, এগুলো একটু জেনে নিতে হবে। খুলনাবারের যেহেতু আসছেন, যদি বলেন যে স্যার আমার এক বন্ধু আছে বেশি বোঝে, ও ইন্টিমেশন দিছে এক জায়গা থেকে আর প্র্যাকটিস করতেছিল আর এক জায়গা, পরে জিজ্ঞাসা করছে এই কোন বারে প্র্যাকটিস করেন, ও বলে স্যার আমি তো ইন্টিমেশন দিছি মানিকগঞ্জ বার থেকে আর বর্তমানে আছি অমুক জায়গা, মানে কথা কামের মিল নাই। তখন বিচারপতি বলে যায় চেতে গেছে ওর উপরে মুহূর্তের মধ্যে যে তুমি এখন থেকেই 2 নম্বরে শুরু করছো উকিল হওয়ার আগে। ওইবারে ভাইভাতে ফেল, দ্বিতীয়বার ভাইভা দেওয়া লাগছে। তো আপনার দরকার কি, আমি ওই যে জায়গা যেবার দিছি সেই বারই আমি প্র্যাকটিস করি কোন বারে, অমুক বারে। এবং যে বারে আপনি প্র্যাকটিস করেন বলতে ওই জায়গাতে আপনি রেজিস্ট্রেশন কার্ডটা তো আপনার প্র্যাকটিসের প্রমাণ। রেজিস্ট্রেশন কার্ড মানে কি, মানে ওই অ্যাডভোকেটের সাথে আপনি 6 মাস কাজ করছেন। তো যে খুলনাবারে আছেন, বর্তমানে গোপালগঞ্জ থাকলেও বলবেন কি খুলনাবার, কথা শেষ। খুলনাবারের যারা মোট সদস্য সংখ্যা কত, খুলনাবারের সভাপতিকে, খুলনাবারের সেক্রেটারিকে, খুলনার জেলা ও দায়রা জজ কে, খুলনাবারের কোন ভবন কোন জায়গা, এই সম্পর্কে একটু বেসিক ধারণা নিতে হবে, বুঝতে পারছেন। আর দেওয়ানি, ফৌজদারি, অন্যান্য সাবজেক্ট, সাক্ষ্য আইন থেকে শুরু করে বাদ বাকি যা আছে আমরা তো রেগুলার জায়গায় আলোচনা করবোই, আস্তে আস্তে পেরে যাবেন, এটা নিয়ে টেনশনের কিছু নাই। হ্যাঁ বলেন। আপনার বাড়ি পিরোজপুর, জি। আপনি জমা দিয়েছেন কোথায়, এখানে তো কথা শেষ। আপনি আপনারা যদি বলে যে আপনি কোন বার থেকে আসছেন, গোপালগঞ্জ ডিস্ট্রিক্ট বার অ্যাসোসিয়েশন, শেষ। অ্যাডভোকেট কে অমুক, আপনি তো পিরোজপুর আপনার বাড়ি, তা তো বলতে যাবেন না। আর যদি আপনারা জিজ্ঞেস করেই ফেলে যে আপনার বাড়ি পিরোজপুর গোপালগঞ্জ, স্যার আগে পিরোজপুর আদি নিবাস ছিল, এখন গোপালগঞ্জ থাকি, স্থায়ী বসবাস করি এখানে, শেষ।
কিন্তু আপনি প্রথমে বলতে যাবেন না স্যার আমার বাড়ি হলো ফিরোজপুর, আমি এই জায়গায় প্র্যাকটিস করি, ওইভাবে পেঁচানোর কি দরকার নেই। আপনি সিম্পলি বলেন, হ্যাঁ যদি সে জিজ্ঞাসা করে তারপর। আমি আগ বাড়াইয়া অনেক কথা বলতে যাব না, বুঝতে পারছেন? আচ্ছা এখন শুনেন, এইগুলো হলো ভাইবার খুব বেসিক জিনিসপত্র বললাম। এখন যে জিনিসগুলো আছে সেটা হলো আপনার ওই ভাইভাতে বিভিন্ন সাবজেক্ট থেকে যে প্রশ্নগুলো করে, ধরেন আপনারে যে প্রশ্ন জিজ্ঞেস করছে আপনি সেটার উত্তর দিবেন। আপনি অন্য কিছু এমন কিছু বলবেন না যেটা কেড়ে নিয়ে উনি আবার পাল্টা প্রশ্ন করতে পারে। মানে আপনার ভাইবার নিয়ন্ত্রণকারী কিন্তু আপনি। কিভাবে? ধরেন আপনার জিজ্ঞেস করছে, এই বলেন তো রেস জুডিকাটা কি, রেস জুডিকাটা কোথায় আছে? তা আপনি বললেন স্যার রেস জুডিকাটা দেওয়ানি কার্যবিধির 11 ধারায় আছে। আপনি যে কোনো একটা বলবেন। এখন আপনি যদি বলেন দেওয়ানি কার্যবিধির 11-তে আছে, ফৌজদারি 403 ধারায় আছে, সংবিধানের 35-2 আছে, সুনির্দিষ্ট প্রতিকার আইনের 29-এ আছে, জেনারেল ক্লজেস অ্যাক্টের 26 ধারায় আছে, এটা বলার দরকার নাই। এটা যখন বলবেন তখন কিন্তু আপনারা ওই জায়গা থেকে বলবে যে বলেন তো এগুলোর পার্থক্য কি, বা ওই জায়গায় কি আছে, এক জিনিস এত জায়গায় আছে কেন, বুঝেন কিনা? তাহলে আমারে যা জিজ্ঞেস করবে আমি কি সেটা বলবো, সেটা বলে থেমে থাকবো। উনি যদি বলে যে বলেন তো রেস জুডিকাটার এই বিধান আর কোন আইনে আছে কিনা, তখনই আমি বলবো যে অমুক জায়গায় আছে। কিন্তু বেশি স্মার্ট হওয়ার প্রয়োজন নাই। হ্যাঁ সেই ক্ষেত্রে জি, মহিলারা যারা আছেন এই জায়গা আপনারা মানে সাহসিকতার সাথে ওই জায়গা যাবেন, এ জায়গা চিন্তার কোনো কারণ নাই। মহিলারা যারা আছে তাদের জন্য আলাদা অ্যাডভান্টেজ কাজ করে। ওনরা ওই ভাইবা আপনার পাস করাইতেই চাই, এমন নজির নাই যে মহিলা কাউরে 2 বার ঘুরাইছে, ঠিক আছে? আর বাইসে গেছি বলে ওরকম হাসি দিলে হবে না, ঠিক আছে? আর আর বাসায় গিয়ে মিষ্টি খাওয়াইবো স্যার সবাই। তো এরপর আমাদের বিস্তারিত যা যা আছে এগুলো বলে দিব। এই ভাইভাতে যারা আছেন কতগুলো পিডিএফ শিট পাবেন, আর কেস ডায়েরি যা যা আছে এগুলো সব এডিশনালি প্রস্তুত করে দিব, সমস্যা নাই। যদি কোনো প্রশ্ন থাকে করেন। আগামীকাল 2টায় প্রশ্ন আছে, এখন আমি আপনাদের কতগুলো পিডিএফ দিব আর কি, যারা যা পান নাই প্রিন্ট করে দিব। আর অনলাইনে যারা আছেন তাদের গ্রুপে পিডিএফ দিয়ে দিব, ওই পিডিএফ গুলো ডাউনলোড করে প্রিন্ট করে নেবেন। আর একটা ডায়েরি জি স্যার। কিনতে হবে সবার, একটা ডায়েরি কিনতে হবে। ডায়েরিটা কিনতে হবে কোনো প্রকার ডেট ছাড়া, ডায়েরি কিনবেন। হ্যাঁ ঠিক আছে, বুঝছেন? ডেট ছাড়া ডায়েরি স্যার কিনবেন। আরেকটা বিষয় বলেন ছিল স্যার, ওই যে বলেন আমরা বলেন। তো ফর্ম ফিল আপের সময় যে কেসের যে লিস্ট দিছি সিভিল এবং ক্রিমিনাল, ওইগুলাই কি এখন কেস ডায়েরিতে দিব নাকি স্যার আপনি যেটা দিবেন ওইটা দিব? আপনার যদি আলাদা লেখার ক্যাপাসিটি থাকে তাহলে সেটা দিবেন, আর যদি না থাকে আমি যা দিব তাই দিবেন, বুঝছেন? তাহলে কেস স্যার ডায়েরিতে আপনারটাই এতদিন দিব ধরে স্যার তাহলে। কেস দিছেন, আমি বলি কেস ডায়েরিতে এতদিন ধরে কেস দিছেন, এই কেস চেঞ্জও করা যাবে এই যে ফর্ম পূরণের সময়। এবং কেস ডায়েরি নিয়ে অনেকে এমন সিরিয়াস থাকে যে কোর্টে যায় সরাসরি, যে ওই মোহরির পিস করে যে ভাই এই 5 বছর আগের এই নথিটা দেন, এই জায়গা কি কেস আছে। কেস ডায়েরি নিয়ে সিরিয়াসনেস এর কিছু নাই। কেস ডায়েরি হলো ওই জায়গায় ওই জিনিসটা আপনার থাকতে হবে, 5টা 10টা জিনিস আছে কিনা, আর ওই জিনিস ওই মামলা আসল নাকি নকল এটা অপ্রাসঙ্গিক। এটা দেখার তো সময় নাই। দেখবে যে আপনি কেস ডায়েরিটা কেস ডায়েরি লেখার স্টাইলও এক একজনের কিরকম, এক এক রকম। এবং ওই কেস ডায়েরি 100 জনের মধ্যে 90 জনের দেখে না, 10 জনের দেখে। দেখে জিজ্ঞেস করে যে এই কেস ডায়েরিটা কেমন লেখছেন, এই কেস ডায়েরির অমুক জায়গা কি অবস্থা, এই জায়গাতে লেখছেন এটার অর্থ কি, এটা কি ঠিকঠাক আছে কিনা, এই সব কিছু জিনিস 2-1 জনে জিজ্ঞাসা করে। বাট কেস ডায়েরি অবশ্যই কি থাকতে হবে। প্রশ্ন 90 জনকে করে না। এই জায়গায় ধরেন আমরা আছি 3 জন, 10 জনের মতো আছি, 10 জনের মধ্যে দেখবেন 7 জনেরই কেস ডায়েরি ধরে নাই। 3 জনকে কেস ডায়েরি থেকে প্রশ্ন করতে পারে, বাট তার মানে এই না যে কেস ডায়েরি নেওয়া যাবে না। কেস ডায়েরি অবশ্যই কি থাকতে হবে। যদি আপনারা আলাদা করে নিজেরা কেস ডায়েরি তৈরি করতে পারেন তাহলে তো অবশ্যই সাধুবাদ জানাই, আর না পারলে আমি আপনাদের তৈরি করে দিব, বুঝছেন? জি স্যার, তাহলে আপনারটাই দিব স্যার। আর আমাদের এই জায়গা আপনাদের মোটামুটি টেনশনের কোনো কাজ নাই। এই জায়গা বিস্তারিত যা যা আছে সবকিছু শিখাই পড়াই দিব, সবকিছু শিখাই পড়াই দেবো। আল্লাহর রহমতে ওই জায়গাতে ভাইবা খুব সহজ হবে। আল্লাহ যাতে আপনারে ভাই উত্তর দিতে পারে এবং অ্যাডভোকেট হতে পারেন,
আর এই যে বেসিক যে জিনিসগুলো বলে দিলাম এগুলা মাথায় রাখবেন, যে নিজের নাম কিভাবে বলতে হয়। তারপরে আপনার ওই আরেকটা জিনিস, যদি কারো পরিবারে অ্যাডভোকেট থাকে, মামা চাচা বাবা, তাহলে প্রশ্ন যেভাবেই করুক না কেন চেষ্টা করবেন ওইটুক টেনে আনার। আমাদের জায়গা ছিল আশিকা রহমান রীতি, ওনার পিতা অ্যাডভোকেট। এখন ওনারে বলে দিছি যে প্রশ্ন যাই করুক না কেন আপনার পিতা যে অ্যাডভোকেট ওই জায়গায় ওইটুক টেনে আনতে হবে। কিভাবে? ওনারে ধরেন জিজ্ঞেস করলো যে আপনার সিনিয়র কে, পিতার নাম কি জিজ্ঞেস করছে? না, বলতে হবে আমার সিনিয়র হলো আমার পিতা, জনাব লার্নেড অ্যাডভোকেট আমার সিনিয়র, আমার শ্রদ্ধাভাজন পিতা লার্নেড অ্যাডভোকেট জনাব অমুক। মানে আমি পরোক্ষভাবে বুঝাই দিলাম কি আমি আইনজীবীর মেয়ে। তো এই আর কি। আর এমন না যে যারা আইনজীবী 14 কুলে কেউ নাই তার কোনো একেবারে তার কোনো সমস্যা, এটাও না। সবার কথা বলতে বলতে আমার দাদা হ্যাঁ বলতে পারেন, সমস্যা নাই। আমার বাড়ি হচ্ছে না তোমাদের। আর দেখাতো ভাই তো অন্য বাড়ি। যদি বলতে পারেন যে যদি জিজ্ঞেস করে যায় এইভাবে, যদি প্রশ্ন করে আপনি আইনজীবী হতে চান কেন, আপনার ভালো গ্রাউন্ড হচ্ছে স্যার আমার পিতারে কে বা কারা মেরে ফেলছে, ভয়তে মামলা করতে পারি নাই, আমি এই মামলা লড়ার জন্য আইনজীবী হয়েছি, বা এই মামলা লড়তে না পারলেও যাতে যারা আইন বঞ্চিত যারা আছে তাদেরকে যাতে আমি আইনি সুবিধা দিতে পারি এই জন্য অ্যাডভোকেট হয়েছি। আপনি যখন আমার কাছে প্রথম আসছেন আপনি কিন্তু আবার ওই কথাই বলছেন যে স্যার আমার পিতা কে বা কারা মেরে রাখছে, 2-3 দিন পরে আমরা লাশ দিয়ে টের পাইছি, তাই তো? এবং ওনারা যেহেতু সনাতন ধর্মাবলম্বী ভয়তে ওই জায়গা কারো বিরুদ্ধে কি মামলাও ওই মুহূর্তে করে নাই। তো ওনার উদ্দেশ্য যে আমি অ্যাডভোকেট হওয়ার পরে ঋতিকা বিশ্বাস বলতেছে যে আমার পিতার কেস লড়বো। এখন আপনি এই কথাই বলবেন যে আমার পিতার জন্য আমি অ্যাডভোকেট হয়েছি, পিতার বিচার চাই। এখন যদি বলে যে আপনার পিতার বিচার তো ওই মুহূর্তে হয় নাই, এখন মামলা করা যাবে? অবশ্যই যাবে স্যার, ফৌজদারি মামলার কোনো তামাদি মেয়াদ নাই, যৌক্তিক কারণ থাকলে অনেক বছর পরেও করা যাবে। বুঝছেন? এক কথায় আমি দরকার পরে আমার এই কথা মনে হচ্ছে তাহলে কি আমার বাবা মরে যায়, মানে যে মরে যাচ্ছে কবে নিয়ে ভয় পাইনি, তারপরে এসে মনে করে 4-5 দিন পরে ছেলে আমার বাবার নাম আমি সঙ্গে দেখা দিছে যে তোমার বলতো আমারও যে এরকম মেয়ে হইল তার সমস্যা নেই, মানুষের বিচার হইল তুমি বিচার তুমি এসে করতে বাবার বলছে কি আমার বাবা 6 ফুট 7 এর মতো ছিল কর্ম ভাষা, তুমি এতটুকু মতো তুমি ওকে কিছু করতে না লাভ সাইজ এই কথাগুলো ঘুমবে বিচার সকালবেলা উঠে সবাই এখন এটা হচ্ছে স্বপ্নের বিষয়, স্বপ্ন তো আর আপনার এভিডেন্স হিসেবে গ্রহণ করা যাবে না, জি আবেগের বিষয়। জি আসলে এই কথাটা আমার বলবো আপনি 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 জাস্ট বলবেন, যদি কেউ বলে যে আপনি আইনজীবী হতে চান কেন, এক একজনের তো এক এক অ্যান্সার থাকবে। এই যে স্যার আমি আইনজীবী হতে চাই কারণ আমি এই যারা ন্যায় বিচার প্রার্থী তাদেরকে সহযোগিতা করতে চাই এবং সমাজে একটা মানে একটা মর্যাদা সম্পন্ন পেশাজীবী হিসেবে বড় হতে চাই। বুঝতে পারছেন? অনেকে আমরা বলতে চাই না যে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে চাই, এটা একটা ভালো পয়েন্ট। আমি এই জায়গায় সবাই সহায়তা করতে চাই, যারা গরিব দুঃখী তাদের সহায়তা করব, আর এমনিতে অর্থনৈতিকভাবে কি হতে চাই, স্বাবলম্বী হতে চাই। আর আইনজীবী একটা মর্যাদাপূর্ণ পেশা, এই পেশার আগে বিজ্ঞ শব্দটা যুক্ত হয়, এই জন্য। বুঝতে পারছেন? তো অনেকে আমরা অর্থ উপার্জন করা এই জিনিসটারে খারাপ ভাবে দেখি। ভাই অর্থ যতক্ষণ পর্যন্ত আপনি হালাল ভাবে উপার্জন করতেছেন ততক্ষণ পর্যন্ত এটা কি অসম্মানের কিছু না। আর আপনি তো এইভাবেই বলবেন। এখন বিথিকা বিশ্বাস আপনি আপনারটাই যদি বলে আইনজীবী হতে চান কেন, এই কথাই বলবেন যে আমার পিতা হত্যার বিচারের জন্য আমি আইনজীবী হয়েছি। বুঝছেন? তারপরে যদি উনি বলে যে আপনার পিতার কি হয়েছিল তারপরে একটু খুলে বললেন, কিন্তু আগে থেকে বলবেন যে আমার পিতার জন্য আমি আইনজীবী হতে চাই, ওনার অস্বাভাবিক মৃত্যু হয়েছে, কে বাকারে হত্যা করছে, ওনার এই মামলা লড়ার জন্য আমি আইনজীবী হতে চাই। এটাই সত্য হ্যাঁ জি, এই হলো কথা। এখন যার যদি কোনো প্রশ্ন থাকে জিজ্ঞাসা করেন। আর তার আগে যা বললাম, আগামীকাল মানে আজকে বাসায় গিয়ে যার যে সার্টিফিকেট মার্কশিট গুলো আছে এগুলো খুঁজবেন। আমি এই যে ফার্স্ট টাইম যারা যে ভাইবা দিল অনেকের এমন হয়েছে যে একটা সার্টিফিকেট খুঁজে পাচ্ছে না, একটা মার্কশিট খুঁজে পাচ্ছে না, পরে ওই জিনিস পাইছে কলেজে গিয়ে খোঁজাখুঁজি কইরা। ঠিক আছে? তো এইটা চেষ্টা করবেন এই কয়দিনের মধ্যে সলভ করার।
কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করেন। আগামীকাল দুপুর 2টায় আছে আপনাদের পড়া। আগামীকাল এই যে এই মুহূর্তে আপনাদের শীট দিয়ে দিব কয়েকটা, আর আগামীকাল দুপুর 2টায় পড়া আছে। আর আবার যেটা বললাম, কেস ডায়েরি সবাই কিনে ফেলবেন। রুবেল কিনছেন কেস ডায়েরি? রুবেল তো ওই সময় কিনে ফেলছেন। সবাই তারিখ ছাড়া একটা কেস ডায়েরি কিনবেন। কেস ডায়েরি মানে- আমিও কিনছি স্যার, আমি ছবি আচ্ছা। পাঠাবো স্যার। ঠিক আছে, লাকি বিশ্বাস একটা কিনে ফেলবেন, জাহিদ হাসান একটা কিনে ফেলবেন। জি স্যার, স্যার আজকে কিনে নিয়ে এসেছেন, কিনে রাখছি পরে স্যার, আপনি ওই সময় বলেন। কিনে রাখছিলাম স্যার। এসে কাগজপত্র কি বললেন? ওইগুলা কিভাবে জোগাড় করবেন? তাই এইগুলা আগামীকাল এসে ওই যে রুবেলে টাকা দিয়ে দিয়েন, ও কিনে এনে দিবেন। হ্যাঁ, ভাই যে দেলোর আছে, রুবেল আছে, যে কোনো একজনের কাছে টাকা দিলে তারা কিনে এনে দিবে, সমস্যা নেই। ভাই মূল কপি লাগবে, মূল কপি লাগবে, মূল কপি লাগবে। একেবারেই যদি না পান সেক্ষেত্রে হলে ভিন্ন চেষ্টা, কিন্তু আপাতত চেষ্টা করতে হবে যে আমার সব কপি আলাদা আছে। হ্যাঁ, কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে পারেন যারা আছেন এই মুহূর্তে সামনে। স্যার আমার একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ জাহিদ হাসান বলেন। স্যার ওইখানে কি কোনো অ্যাডমিট কার্ড কি স্যার কোনো কিছু দেখে এরকম কিছু? বুঝি নাই, আবার বলেন। ভোটগুলো নামের কাছে স্যার অ্যাডমিট কার্ড কি দেখে স্যার ওইখানে কাগজপাতির সাথে? হ্যাঁ অবশ্যই দেখে। রিটেনের অ্যাডমিট কার্ড? রিটেনের অ্যাডমিট কার্ড, কারণ এটা তো স্যার আমার ওই যে, জি স্যার, রিটেনের অ্যাডমিট কার্ড আপনার কি হয়েছে? এটা স্যার আমার ব্যাগে রাখছিলাম তো, ব্যাগ সহ ধুয়ে ফেলছিল স্যার, এখন এটা তো একটু কালার টালার চেঞ্জ হয়ে গেছে স্যার। সমস্যা নাই, রিটেনের অ্যাডমিট কার্ড তো তোলা যায়। আবার অ্যাডমিট কার্ড রিটেনের দরকার নাই, ভাইভাতে আপনার আলাদা অ্যাডমিট কার্ড দিবে, বুঝছেন? আচ্ছা ঠিক আছে স্যার, এটা নিয়ে আমি একটু আবার টেনশনে আছিলাম স্যার। টেনশনে কিছু নাই। আর প্রশ্ন আছে বলেন, চলে যাবেন, যান। কোন প্রশ্ন আছে কারো? ছবি যদি আগের গুলো থাকে, ওই যে ছবি দিছিলেন ওটা যদি থাকে, ওটা ব্যাকগ্রাউন্ড সাদা করবেন জাস্ট। আর প্রশ্ন আছে? না থাকলে যে এখন আমি পিডিএফ দিব, কতগুলো পিডিএফ নিয়ে যান, ওইগুলো আগামীকাল নিয়ে আসবেন, একটা খাতা নিয়ে আসবেন, ওইগুলাই। স্যার, স্যার, লাকি বলেন। স্যার আপনি তো জানেন যে আমাকে জিজ্ঞেস করলে আমি কি পারবো না পারবো, সেই অনুযায়ী আপনি আমাকে কেস দিয়েছেন। এটা আমরা যা শুরু করলাম, থাকেন একসাথে, দেখেন আপনাদের টেনশনের কিছু নাই, সব শিখে যাবেন আস্তে আস্তে। জি স্যার। আজকে তো জাস্ট প্রাথমিক কতগুলো কথা বললাম। অবশ্যই আপনাদের প্রিলিতে যেভাবে প্রস্তুত করে পাঠানো হয়েছে, হলে লিখিততে যেভাবে প্রস্তুত করে পাঠানো হয়েছে, আল্লাহর রহমতে ভাইভাতেও প্রস্তুত করে পাঠানো হবে, যাতে আপনারা পাস করতে পারেন, যাতে সবকিছুর উত্তর করতে পারেন। বুঝতে পারছেন? জি স্যার। জি জি স্যার। তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাক, ভালো থাকেন। আগামীকাল দুপুর 2টায়। আর এই মুহূর্তে আমি আপনাদের এই যে পিডিএফ দিচ্ছি, পিডিএফ গুলো ডাউনলোড করে প্রিন্ট করে নিন। ওইগুলো আমরা পড়বো, প্লাস এক্সট্রা অনেক জিনিস বই খাতা নিয়ে বসবেন, যে আমরা প্রতি ক্লাসে পড়ার সময় কয়েকদিন ক্লাস করার পরে, একটু প্রস্তুত হওয়ার পরে, তারপরে আমরা মক ভাইবা শুরু করব, বা প্রতিদিনই আলাদা আলাদা করে ভাইবা নেওয়া শুরু করবো 2-1 জনের, যাতে আপনারা বুঝতে পারেন যে ভাইবা দেখবেন যে এই জায়গায় আসার পরেও আপনি নার্ভাসনেসে কাঁপতেছেন। এটা হলো প্র্যাকটিসের বিষয়। আমরা যারা এই যে ভাইবা দিছে, এরা কিন্তু প্রচুর ভাইবা এই জায়গায় মক টেস্ট দিয়ে তারপরে ভাইবা দিতে গেছে, দেখবেন যে আমাদের ইউটিউব চ্যানেলে সব ভিডিও আছে ওনাদের ছবি সহ। তো এজন্য টেনশনের কোনো কারণ নাই। আর যদি এই মুহূর্তে কিছু করতেছেন যে স্যার এই মুহূর্তে আমার পড়ার কি আছে, আপনি প্রিলি আইন পাঠ বই আছে না, আপনি ওই ধরেন যে কোনো একটা বই, দেওয়ানি ফৌজদারি আইন পাঠের যে অংশটুকু আছে ওইটুকু পড়া শুরু করলেন প্রিলি। আর কি কি পড়বেন, অত গাধার মতো অত পড়ার দরকার নাই, কি কি পড়বেন আমি শিখাই দিবানি, সমস্যা নেই। হ্যাঁ, আমি আচ্ছা সমস্যা নাই, আমি শিখাই দিবানি। আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই, ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আগামীকাল 2টার সময় দেখা হচ্ছে।